হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার, মানে আজকে হচ্ছে সংক্রান্তি। আর জানো তো আমাদের বাড়িতে অগ্রহায়ণ আর পৌষ এই 2 মাস ধরে পুজো হতো, কিন্তু এই বছর কিন্তু একটুখানি মানে নিয়মে চেঞ্জ এসছে। মানে সেই যে লক্ষ্মী পুজো থেকে মা এবছর ঠাকুর তুলেছে, সেই লক্ষ্মী পুজোই থেকে কিন্তু আমাদের বাড়িতে বৃহস্পতিবার পুজো হচ্ছে। তবে এইভাবে কিন্তু ফল ফুল দিয়ে শুধু অগ্রহায়ণ আর পৌষ এই 2 মাস পুজো হয়। লক্ষ্মী পুজোর সময় ফল মিষ্টি পায়েস সমস্ত কিছু করে মা লক্ষ্মীর আরাধনা হয়ে গেছে, তারপর প্রত্যেক বৃহস্পতিবার এমনি জল মিষ্টি দেওয়া হয়। তবে অগ্রহায়ণ আর পৌষ এই 2 মাস কিন্তু মাকে ফল ফুল মানে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মায়ের পুজোটা করা হয়। আর বৃহস্পতিবারের পুজো কিন্তু মাই করে, মা যখন বাড়িতে থাকে না তখন আমি করি, না হলে প্রায় মাই করে। তো যাই হোক, পুজো তো হয়ে গেছে। আর পুজো হওয়ার পর কিন্তু সোজা একদম আমি রান্নাঘরে চলে আসলাম সকলের জন্য সকালের জলখাবারটা তৈরি করব বলে। আজকে যেহেতু নিরামিষ তাই বেগুন ভাজাটাই বেছে নিয়েছি। বেগুনটা ভালো করে মাখিয়ে সবাই মিলে মুড়ি খাবো। তোমাদের দাদা, আমি, মা তিনজনা মিলে হচ্ছে বেগুন ভাজাটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদা কাজে চলে গেছে, মাও কাজে চলে গেছে, আর আমি কিন্তু সোজা একদম রান্নাঘরে। কারণ পুজো টুজো করে মোটামুটি খাওয়া দাওয়া করে রান্নাঘরে আসতে আমার এই 11:30 মতো বেজে গেছিলো, কি আরও বেশি। তো ওই কারণে দেখো একদিকে ভাত আর একদিকে হচ্ছে তরকারি চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজিও কাটছে, মানে আলাদা করে সবজি কেটে নিয়ে যে বসবো তার কিন্তু আজকে হাতে একদমই সময় ছিল না। তবে কি জানো তো, এই বৃহস্পতিবার আসলে রান্না বাড়া করে খেয়ে দিয়ে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, প্রত্যেকবারে এটাই হয়। তবে মানে প্রথম বৃহস্পতিবারটা যেভাবে চাপ থাকে, পরের বৃহস্পতিবারগুলোতে কিন্তু সেভাবে তেমন একটা চাপ থাকে না। আজকে কিন্তু আগের মতো রাত থেকে উঠতে পারিনি, কারণ পরপর ঠান্ডাটা তো বাড়ছে। তাই আমার তো জানো তোমরা শরীরের একটুখানি সমস্যা রয়েছে। আমার যেহেতু একটুখানি অ্যালার্জির সমস্যা আছে, তাই আমি সবসময় একটু দেরি করেই উঠি। তাড়াতাড়ি উঠতে গিয়ে যদি আবার অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু কাজের থেকে বাড়া কাজটাই বেশি হবে। তাই মোটামুটি শাশুড়ি মায়ের অর্ধেক কাজ যখন সারা হয়ে গেছিলো তখন কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। আগে কিন্তু মানে প্রথম বৃহস্পতিবার আর দ্বিতীয় বৃহস্পতিবার কিন্তু আমি অনেকটা রাত থেকে উঠেছি, প্রায় শাশুড়ি মায়ের আগে উঠে মোটামুটি সমস্ত কাজ করে নিতে পারছিলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে, ঠান্ডাটা যত বাড়ছে, ততই কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। এই কারণেই হচ্ছে আমি উঠতে পারছি না। আসলে যদি আমার শ্বাসকষ্টটা না থাকতো তাহলে কিন্তু আমি মায়ের সঙ্গে উঠে হাতে হাতে কাজগুলো করে দিতে পারতাম। তো যাই হোক, দেরি হয়ে যাওয়ার কারণে সব কাজই কিন্তু এখন আমাকে একসঙ্গেই করতে হচ্ছে, মানে রান্নাও করতে হচ্ছে, সবজিও কাটতে হচ্ছে, সঙ্গে কিন্তু মশলাও বাটতে হচ্ছে। আর মা যেহেতু পুজোর কাজ করছে, তারপর ওদিকে তোমাদের দাদার সঙ্গে হেল্প করছে, ওই কারণে মাকে কিছু বলতে পারছি না, সমস্ত কাজই কিন্তু একা হাতে দেরি হয়ে যাওয়ার কারণে আজকে কিন্তু বেশি কিছু রান্না করছি না, টুকটাক করেই রান্না হচ্ছে। তবে সবার আগে ফুলকপি দিয়ে মুগ ডাল দিয়ে ডালনা করেছি, ওটা কিন্তু হয়ে গেছে। আর হচ্ছে এখন বাঁধাকপির তরকারিটা রান্না করব। বাজার থেকে বাবা অনেকটা গাজর নিয়ে এসছে। আসলে আমাদের বাড়িতে না কেউ গাজর খেতে চায় না, মানে কেউ কাঁচা গাজর খেতে চায় না। রান্না করে দিলে খাবে, না হলে কেউ খাবে না। আর স্যালাড হিসাবে দিলে তো একদমই খাবে না। যদি কখনও মুড়ির চাট করা হয় তাহলে হয়তো খাবে। তো যাই হোক, রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। আর রান্নাবান্না শেষ হওয়ার পর এখন তোমাদেরকে দেখাতে আসলাম যে আজকে আমি কী রান্নাবান্না করেছি। তো এখানে দেখো মূলো ভাজা রয়েছে, আর বেশ সুন্দর সাদা সাদা মূলো উঠেছে। বাবা মূলো খেতে ভালোবাসে তাই মূলো নিয়ে এসছে, মূলো ভাজা। আর ওটা হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এদিকে রয়েছে ওই যে ফুলকপি আর মুগের ডাল দিয়ে ডালনা করেছিলাম ওটাই। আর ওপর থেকে দেখো জিরা ভেজে হচ্ছে ছড়িয়ে দিয়েছি, এই জন্য দেখতে এইরকম লাগছে। তো রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ হয়নি। এখনও পর্যন্ত আমার হাতে এক গাদা কাজ রয়েছে। মানে মেয়ের হচ্ছে জুতোটা সেই 10টার সময় থেকে ভিজিয়ে রেখেছিলাম। আসলে গোলাপি রঙের জুতো নিয়ে এসেছে, 2 দিন ছাড়া আমি সাবান দিচ্ছি। আর বাচ্চা মেয়ে তো পরিষ্কার করে যত্ন করে রাখতে পারে না। ওকে জিজ্ঞেস করলে বলবে আমার জুতোর উপরে লোকে পা তুলে দিয়েছে, তাই হচ্ছে কালো হয়ে গেছে। আর রঙটা যেহেতু গোলাপি তাই কালো হলে কিন্তু খুব সহজেই বোঝা যায়, আর দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। তাই 2 দিন
দুদিন ছাড়া আমি ধুতেও থাকি। তো জুতোটা ভালো করে ধুয়ে হচ্ছে রোদে দিয়ে এসেছি। তারপরে এখন দেখো তোমাদের দাদাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। বাবা কিন্তু এখনও পর্যন্ত দোকান থেকে আসেনি, তাই বাবা এখনও খেতে বসেনি। ওদের জন্য দেখো আসন করে রেখেছি, ওরা যখন আসবে তখন খাবে। আর বাবা আসেনি বলে হচ্ছে মাও খায়নি। তো মেয়েকে তো এখন খাইয়ে দিতেই হবে আমাকে। আমি যদি না খাওয়াই না, ভাত একদমই ফিনিশ করতে চায় না। মানে নিজের হাতে খেলে একটুখানি খেয়ে উঠে যাবে, তারপরে সন্ধে না হতে হতে কিন্তু বলবে খিদে পেয়েছে। আজকে বৃহস্পতিবার বলে সকালে একটুখানি চাল ভিজিয়েছিলাম। বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে হচ্ছে রাত্রে ভাত একদম খাওয়া বন্ধ টোটালি। তবে প্রত্যেক বৃহস্পতিবারই কিছু না কিছু হয়, মানে বেশিরভাগ পিঠেটাই হয় আমাদের বাড়িতে। তো আজকেও তাই চাল ভিজিয়েছিলাম। আজকে একটুখানি হচ্ছে সরু পিঠে করব, যেটাকে আমরা সুচ চাকুলি বলি, ওই পিঠেটাই করব। এতক্ষণ ধরে আমি চালটা বাটছিলাম, তারপর তোমাদের দাদা এসে বলছে ছাড়ো আমাকে দাও, আমি বেটে দিচ্ছি। এখন তোমাদের দাদা হচ্ছে চালটা বাটছে। আর এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাটা হয়ে গেছে, আর এগুলো কিন্তু আমিই বেটেছি। আর আজকে জানো চালটা অনেকটা ভিজিয়ে ফেলেছি, মানে আন্দাজ করতে পারিনি যে এতটা চাল ভিজিয়ে ফেলবো। তো চালটা বাটা হয়ে গেছে। তারপর তোমাদের দাদা দোকান গেল, মেয়ে সন্ধে দেখালো, তারপরে হচ্ছে আমি আসলাম রান্নাঘরে। আর এখন তো মেয়ের পরীক্ষা নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে, এই জন্য পড়ানোর মোটামুটি চাপ নেই। আর একদম সন্ধেবেলায়, মানে যা মেয়ে সন্ধে দেখিয়েছে, সন্ধে দেখানোর পরপরই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। যেহেতু অনেকটা পরিমাণে চাল বাটা হয়েছে, আর যেহেতু পিঠেটা আজকে আমি একাই করব, ওই কারণেই জানো তো মানে তাড়াতাড়ি করে বসে পড়েছি রান্না করতে। আর ওই জন্য দেখো দুটো কড়াই বার করেছি, ননস্টিকের দুটো কড়াই বার করেছি। দুটো কড়াতে করলে কি হয় বলো তো, তাড়াতাড়ি করে পিঠেটা করা যায়, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আগেরবারে এইরকম একটা কড়া দিয়ে রান্না করছিলাম, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তবে সেদিনকে দু রকমের পিঠে হয়েছিল, মানে এই সরু চাকুলি পিঠে হয়েছিল আর হচ্ছে পুর পিঠে হয়েছিল। সরু চাকুলি পিঠেটা কম করেই করেছিলাম, মানে সন্ধ্যেবেলা খেয়ে ফুরিয়ে গেছে, আর পুর পিঠেটা ছিল সকাল অবধি। তাই আজকে মা বলছে কি একটুখানি বেশি করে সরু চাকুলির পিঠে করো। আর আজকে শুধু একটাই পিঠে হচ্ছে, সেটা হচ্ছে সরু চাকুলি। তো এখন চালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে এসে দেখো আমাকে বলছে ওর খালি খিদে পেয়েছে, ওকে বলছে একটুখানি বসতে, আমার তাড়াতাড়ি করে পিঠেটা হয়ে গেলে ওকে খেতে দেবো। তো এখন মোটামুটি চালটা ভালো করে নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো এখানে গ্যাস ধরিয়ে নিলাম। এবার দুটো কড়াই দুই দিকে বসিয়ে দিয়েছি। এবার সুন্দর করে পিঠেগুলো করে নেব। আর এই পিঠে করতে কিন্তু কোনো কষ্ট নেই, আর বিশেষ করে এই কড়াইগুলোতে করলে তো তাহলে হাত লাগাতেই হয় না, মানে নিজে থেকেই পিঠেগুলো উঠে আসে বেশ সুন্দর করে, আর কোনো সমস্যা হয় না। মানে এমনি কড়াইতে করলে যেভাবে কড়াইতে লেগে যায়, এটাতে করলে কিন্তু লেগে যায় না, খুব সুন্দর করে পিঠেটা হয়ে যায়। তো শীত শীত করে তো এতদিন কাটিয়ে দিয়েছি, কিন্তু এই কদিন মানে এই 15 দিন মতো হলো আমাদের এদিকে ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। এতদিন পর্যন্ত মোটামুটি কোনো রকম করে টোল গায়ে দিয়ে বা গামছা গায়ে দিয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু এই মনে হয় 2 দিন মতো হলো আমি চাদর, সোয়েটার, টুপি সব কিছুই বার করেছি। মানে যখন যেটা ইচ্ছে সেটাই লাগাচ্ছি, কোনো কোনো সময় সোয়েটারের উপরেও চাদর পরে নিচ্ছি, এই রকম ঠান্ডা পড়েছে। মানে একদম বাইরে বেরানো যাচ্ছে না সন্ধ্যেবেলা, এত ঠান্ডা। তার উপর আমাদের রান্নাঘরের এদিকটা পুরো ভেজা, তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো করে। এদিকটাই তো সবসময় বেশিরভাগ বর্ষাকালে জল জমা হয়ে থাকতো, আর এদিকটা একদম জল ছিল, তোমরা তো দেখেছো। এই কারণে এদিকটা কিছুতেই শুকনো হতে চায় না, আর এই দিকটাই সবসময় ভেজা স্যাঁতসেঁতে হয়ে থাকে। এখানটায় একদম খালি পায়ে রাত্রেবেলা একদমই হাঁটা যায় না, তাই জানো তো জুতো পরেই বেশিরভাগ কাজ করি। আবার অর্ধেক সময় আমার আবার জুতো পরতে মনে থাকে না। আমার জানো তো সবসময় মনে হয় গরমকাল না আমার কাছে ভালো, কারণ গরমকালে যতই গরম হোক না কেন শরীরটা আমার ভালো থাকে, মানে আমি একদম ঠিকঠাকই থাকি। কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটাও তো খারাপ হয়, আর মানে আমার কাজের প্রতি কোনো এনার্জি থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। তো এখন যেমনটা হচ্ছে দেখো, চাদর একটা গায়ে দিয়ে বসেছি, চাদরটা কিছুতেই গায়ে থাকছে না, বারবার করে মাটিতে পড়ে যাচ্ছে। আর তাও এখন তো গ্যাসের সামনে বসে আছি বলে বেশ অল্প একটুখানি হলেও গরম লাগছে। উনুনে হলে যেভাবে গরমটা লাগতো, গ্যাসে ঠিক তেমনভাবে গরম আসে না, তবে গরম লাগছে এটুকু বলতে পারি, আরাম লাগছে। তো চাদরটা গায়ে দিয়ে ভালো করে বসে আছি, কিন্তু তাও আমাকে ঠান্ডা লাগছে। তো যাই হোক, দেখো চোখের নিমেষে কেমন তাড়াতাড়ি করে আমি পিঠেগুলো করে ফেলছি। আসলে করতে একদমই কষ্ট হয়নি, শুধু এক টানা যে একইভাবে বসেছিলাম না, আমার ভীষণ পরিমাণে কোমরটা ব্যথা করছিল রাতের বেলা। তোমাদের দাদা তো আমাকে ভীষণ পরিমাণে বকা দিয়েছে, বলছে পরের বারে যদি এইভাবে চাল ভেজানো দেখি চাল নিয়ে ফেলে দেবো। তো যাই হোক, অনেক কটা পিঠে হয়ে গেছে। এবার মেয়েকে ওখান থেকে ডাক দিচ্ছি যে এসে যেন পিঠেগুলো নিয়ে যায় আর খেয়ে নেয়, নাহলে ও কিন্তু ঘুমিয়ে পড়বে জানো তো। আর আমি উঠে যেতে পারছি না, যেহেতু কাজটা করছি, উঠে তো যেতে পারবো না, ভাত
ভাতের হাঁড়ি হলে হয়তো উঠে যেতে পারতাম, যেহেতু পিঠে তৈরির ব্যাপার তাই উঠে যেতে পারছি না। পিঠেগুলো এত সুন্দরভাবে উঠছিল, মানে করতে কিন্তু আমার বেশ মজা লেগে গেছিলো, মানে এত ভালো লাগছিল পিঠেগুলো করতে কি বলবো। আর অনেক জায়গায় কিন্তু এই পিঠেগুলোকে রুমাল পিঠাও বলে। তবে পিঠে তৈরি করা, পায়েস তৈরি করা বা রান্না করা, যাই করা হোক না কেন, আমি কিন্তু বিয়ের পরেই শিখেছি। আমার পিঠে সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, আর বিয়ের আগে তো আমি পিঠে একদম খেতামই না, আর বিয়ের পরে এখন পিঠে খাই। আর আমার মেয়ে তো পিঠের একদম ভীষণ বড় ভক্ত, মানে পিঠে খেতে ভীষণই ভালোবাসে, এইরকম একটা ব্যাপার। এই কারণে আমাদের বাড়িতে প্রায়ই পিঠে হয়ে থাকে। আর যখন মেশিনটা খারাপ হয়ে গেছিলো, সেই যে কী সমস্যার মধ্যে পড়েছিলাম তোমাদেরকে কি বলবো, পুরো বাড়িতে পিঠে তৈরি করা বন্ধ হয়ে গেছিলো। কারণ শিলে করে চাল বেটে পিঠে করার মতো মানে ক্ষমতা আমার ছিল না সত্যি বলতে, এই জন্য বন্ধ ছিল। তারপরে এই মনে হয় 7-8 মাস মতো হলো তোমাদের দাদা মেশিনটা নিয়ে এসছে। আর এদিকে দেখো আমি কতগুলো পিঠে তৈরি করে ফেলেছি। কিছুগুলো এই যে ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি, আর কতগুলো দেখো এগুলো ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই এখন দেখো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে একটা জায়গায় করে ভালো করে রেখে দেবো, নাহলে এখানে রাখলে আবার বাকি পিঠেগুলো মানে নামাতে অসুবিধা হবে। আর এইভাবে রেখে দিলে কি হয় জানো তো, গরম ভাবটা বেরিয়ে যায়, তাহলে কি হয় পিঠের যে একটা চ্যাটচ্যাটে ভাব ওটা থাকে না, বেশ সুন্দর করে টাইট হয়ে যায়, নরম ভাবটা থাকে না। পিঠেগুলো সুন্দর হলেও কি হবে, পিঠেগুলোতে কিন্তু একটু একটু খুঁত আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি দেখতে পাও কি খুঁতরা রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আসলে মানে পিঠেগুলো কি হয়েছে বলো তো, মাঝখানে কোথাও কোথাও কিন্তু চালের বাটাটা পড়েনি, মানে ফাঁকা রয়ে গেছে। তো যার কারণে একটু কেমন যেন দেখাচ্ছিল। আর এই পিঠেগুলো তৈরি করা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। পিঠে পায়েস সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর যেগুলো টুকটাক বেশি ভালো রান্না, যেগুলো আমার শাশুড়ি মা জানে না, ওগুলো কিন্তু আমি ফোন দেখেই শিখেছি, ইউটিউব দেখেই শিখেছি। আর পিঠে পুলি আর হচ্ছে পায়েস খিচুড়ি ওইসব কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আর বিয়ের আগে মা কোনো কাজ করতে দেয়নি, আর কখনো করিও নি রান্নাবান্না, যদিও করতাম টুকটাক রান্নাবান্না, ওই ডাল আলু সেদ্ধ অবধি ঠিকই আছে, আর এর থেকে বেশি কিছু করিনি। তাই বিয়ের পর এসে মানে যা কিছুই করেছি, যা কিছুই শিখেছি সব কিন্তু বিয়ের পরে ওই শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি। আর যখন কিছু আমি পারি না বলে আমার ডিকশনারিতে মানে নেই, পারি না বলি না কখনো, যেটা না জানি সেটাও নিয়ে আমি বসে পড়ি, লেগে পড়ি কাজে, না জানলেও দেখি না কি হয়, এই রকম একটা ব্যাপার। তো শেষমেশ আমি করতে পারি, কারণ মানুষ চাইলে সব কিছুই করতে পারে। তো পিঠে তৈরি তো আমার শেষ হয়ে গেছে, এখন সব কটা হচ্ছে ভাঁজ করে তুলে রাখছি, সবার শেষে তোমাদেরকে দেখাবো কতগুলো পিঠে তৈরি করলাম। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।